কথায় টায়রা লাজুক হাসলো। অর্ণি মৃদু হেসে বলল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তুমি যার মুখ দর্শন করার জন্য বাড়ি না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসছো, সে এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই সময় ঘুমাচ্ছে? অফিসে যায়নি? শরীর খারাপ ওর? না, এমনিতে যায়নি, বললো কি কাজ নাকি আছে। বাই দ্য ওয়ে, তুমি যে আজ বিডিতে ব্যাক করছো সেটা ভাইয়া জানে না? বলে বলে আসনি? তোর ভাই আমার ফোন ধরে নাকি যে বলবো? ভাবে ড্রাম একটা, আমার সাথেই যত ভাব দেখে। ফোন দিলে রিসিভ করে না, রিসিভ করলে বিজি আছি বলে রেখে দেয়। আচ্ছা বুঝলাম, এখন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? বাসায় চলো। না, পরে একসময় আসবো। আম্মু যদি জানে তার ভাইয়ের একমাত্র মেয়ে এবং তার পুত্রবধূ তার বাসার নিচে এসে আমার সাথে দেখা করে গেছে অথচ ভেতরে যায়নি, তাহলে আমাকে আস্ত রাখবে না। চলো প্লিজ। সেটা ফুপিকে আমি পরে ম্যানেজ করব। টায়রা পুরো কথা বলার আগেই 3 তলা ব্যালকনি থেকে অর্ণব বলে, অর্নি, নিচে কার সাথে কথা বলছিলি তুই? টায়রা তখন উল্টো দিকে ঘুরে থাকায় অর্ণব ওর মুখ দেখতে পারেনি। ওর কণ্ঠস্বর শুনে টায়রা মনে অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। অজানা ঝড় শুরু হলো ওর মনের মাঝে। কতদিন পর এই মানুষটাকে দেখবেও ভাবতেই সারা শরীরে অজানা ভালো লাগা বয়ে যাচ্ছে। টায়রা পেছন দিকে ঘুরে দাঁড়াতেই অর্ণবের সাথে চোখাচোখি হলো ওর। সকালবেলা ঘুম থেকে উঠে বাসা নিচে টায়রাকে দেখতে পেয়ে চমকে উঠল অর্ণব। অর্ণবকে ট্রাউজার পরে খালি গায়ে ব্রাশ হাতে ব্যালকনিতে দেখে চোখ নামিয়ে নিল টায়রা। অর্ণব তখনও হাঁ করে টায়রাকেই দেখছিল। অর্ণি দুজনের কাণ্ড দেখে মুখ টিপে হাসছে, তারপর কিছুটা জোরেই বলল, ভাইয়া দেখো না, ভাবি আমাদের বাসার নিচে অবধি এসে এখন ভেতরে না ঢুকেই চলে যাচ্ছে। এভাবে চলে গেলে কেমন দেখায় বলো তো? অর্ণির কথায় ঘোর ভাঙে দুজনে। টায়রা হচ্ছে অর্ণির মামাতো বোন। পারিবারিকভাবেই 1.5 বছর আগে অর্ণবের সাথে টায়রার আংটি বদল হয়। মাস 6 আগেই সিঙ্গাপুরে টায়রার খালামণির ওখানে বেড়াতে যায়। সপ্তাহখানেক আগে হুট করে সামান্য একটা বিষয়ে অর্ণবের সাথে ওর একটু রাগারাগি হয়। সেই জন্য অর্ণব কিছুটা রাগের ফলেই টায়রার ফোন রিসিভ করে না, আর রিসিভ করলে বিজি বলে রেখে দেয়। অর্ণবকে মানাতেই টায়রা তাড়াতাড়ি বিড়িতে ব্যাক করে। অর্ণব কয়েক মিনিট এক দৃষ্টিতে টায়রার দিকে তাকিয়ে থেকে রুমে চলে যায়। টায়রা ছলছল চোখে ওর যাওয়ার মানে তাকিয়ে রইল। অর্ণি এক প্রকার টেনেই টায়রাকে বাসায় নিয়ে যায়। ভাইয়া কি হয়েছে তোমাদের মাঝে? নাস্তার টেবিলে আচমকা অর্ণির এমন প্রশ্নে টায়রা আর অর্ণব দুজনেই থতমত খেয়ে যায়। অর্ণব জানে এখন ওর আম্মুর কানে কিছু গেলেই ওর আর রক্ষে নেই, কেননা উনি টায়রা বলতে পাগল। ছেলের থেকে ছেলের হবু বউয়ের জন্য তার দরদ বেশি। অর্ণব অর্ণির মাথায় চাটি মেরে বলল, বেশি কথা না বলে চুপচাপ খাবার খেয়ে ভার্সিটি যা। অর্ণি মুখ বাঁকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মিসেস অদিতি কিছুটা আঁচ করতে পেরে বললেন, টায়রা, অর্ণবের সাথে কিছু হয়েছে কি? না ফুপি, সব তো ঠিকঠাকই আছে। মিসেস অদিতি আর কথা বাড়ালেন না। সকলেই চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করলেন। অর্ণি খাবার শেষ করে বাই বলে বেরিয়ে গেল বাসা থেকে। কয়েকদিন যাবৎ একটা ছেলে ফোন করে ভীষণ জ্বালাচ্ছে অর্ণিকে। ছেলেটা নাকি ওদের ভার্সিটিরই। তাই ও ঠিক করেছে আজ ভার্সিটি গিয়ে সবার আগে ছেলেটার সাথে কথা বলবে। ভার্সিটির মাঠে অর্ণি, নূর আর রুশান তিনজনে বসে আড্ডা দিচ্ছে। তখনই অর্ণির ফোন বেজে ওঠে। স্ক্রিনে সেই ছেলেটার নাম্বার দেখে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ করে ওঠে। রুশান বলল, রিসিভ কর ফোন আর বল এক্ষুনি দেখা করতে। রুশানের কথা মতো অর্ণি তাই করলো। ছেলেটা প্রথমে রাজি হতে না চাইলেও শেষমেশ রাজি হয়ে যায়। অর্ণি ওরা ফুচকার দোকানে চলে গেল। ছেলেটাকে ওখানে আসতে বলেছে ওরা। বেশ অনেকটা সময় যাবৎ ওরা ছেলেটার জন্য অপেক্ষা করছে। আরও মিনিট 2 গড়াতেই মাহির এসে বসলো ওদের সামনে। অর্ণি, নূর ও রুশান তিনজনই ব্রু কুচকে তাকিয়ে আছে মাহিরের দিকে। মাহির মুচকি হেসে বলল, তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে আমি সেই ছেলে। মাহিরের এমন কথায় ওরা তিনজনেই বেশ অবাক হলো। নূর এক প্রকার চেঁচিয়ে উঠে বলল, আপনি আপনি সেই না যে নবীন বরণের দিন অর্ণির ছবি তুলেছিলেন? হ্যাঁ মিস, আমি সেই। কিন্তু কথা হলো আমি আপনার সাথে কথা বলতে চাইছি। আপনি খুবই ঝগড়ুটে মহিলা মানুষ।
মাহিরের এমন কথায় নূর রেগে গিয়ে বলল, কি কি বললেন আপনি আমায়? আমি ঝগড়ুটে মহিলা? তাহলে আপনি কি? আপনি কেন অন্যের পারমিশন ছাড়া ছবি তুললেন, আবার ফোন দিয়ে বিরক্ত করেন? অর্ণি আর রুশান দুজনেই নির্বাক হয়ে দেখছে সবটা। মাহির বলল, আপনি যে ঝগড়ুকে তার প্রুফ তো আপনি বারবার দিয়ে যাচ্ছে। এই যে সেদিন ছবি তুললাম অন্যি, ও কিছুই বলল না। মাঝখান থেকে আপনি এসে সিনকেট, আবার এখনো অন্যকে ফোন দিচ্ছে আমি, ও বিরক্তি হচ্ছে না, ও কিছুই বলছে না, আপনি অথচ সিনকেট করছেন। তোরে আমি পুলিশে দিব। ওয়েট আরে, চল এখান থেকে, সোজা থানায় যাব, ওর নামে মামলা করবো। আমিও আমাকে ঝগড়ুটে বলে, আবার তোকে ফোন দিয়ে বিরক্ত করে। মাহিরের এহেন কথায় নূর রেগে মেগে উঠে যায়। অর্ণি ওর হাত ধরে ওকে বসিয়ে দিয়ে মাহিরের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। কাট কাট গলায় বলল, আমি চাই না তুমি চুপ, তোমার কথা শুনতে ইচ্ছা করছে না আমার, বলো কি বলবো। অর্ণি কোনো ভনিতা ছাড়াই বলল, দেখেন ভাই, নেক্সট টাইম আপনার নাম্বার থেকে আর একটা ফোনও যাতে না আসে আমার ফোনে, নয়তো এর ফল খুব খারাপ হবে। ওকে, এরপর থেকে আমার নাম্বার থেকে নয়, অন্য নাম্বার থেকে ফোন দিব, কেমন? মাহিরের কথায় নূরের রাগ তরতর করে বাড়ছে, কিন্তু অর্ণি ওকে কিছু বলতে দিচ্ছে না। রুশান বলল, ভাই ভাই, আপনি আমাদের সিনিয়র হয়ে যদি এরকম বিহেভিয়ার করেন তাহলে আমরা কি শিখবো আপনাদের থেকে? ওকে ফাইন, আমি সরাসরি বলছি, অন্যি আই লাভ ইউ। নো। কাট কাট কণ্ঠে জবাব দিয়ে নূরের হাত ধরে অর্ণি উঠে যায় ওখান থেকে। মাহিরও ওদের পিছু নেয়। পিছন থেকে অর্ণিকে বলে, I like your attitude, Arnie. বাট আই ডোন্ট লাইক ইউ। ভার্সিটির পাশের একটা ক্যাফেতে নূরের সামনে হাঁটু গেড়ে বসে আছে শান্ত। অর্ণি আর শুভ চোখ বড় বড় করে দেখছে শুধু। নূরও প্রথমে অবাক হয় ঠিকই, বাট পরে নিজেকে সামলে নেয়। শান্ত নূরের দিকে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলল, ভালোবাসি নূর, অনেক বেশি ভালোবাসি তোমাকে। তোমার হাতে হাত রেখে আমার যৌবন বৃদ্ধ প্রতিটা সময় পার করতে চাই। তোমাকে নিজের কাছে আগলে রাখতে চাই, তোমার ভালোবাসা চাই, হবে আমার? নূরের ঠোঁটের কোণে বাঁকা হাসি। খানিকটা সময় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখলো, তারপর মৃদু হেসে বলল, ক্যাফেতে কেন? ভার্সিটিতে প্রপোজ করবেন না? তোমার যা রণচণ্ডী রূপ দেখেছি কয়েকদিনে, তারপর আর ভার্সিটিতে সবার সামনে প্রপোজ করে নিজের ইজ্জতের ফালুদা বানানোর রিস্কটা নিলাম না। শান্তর কথায় অর্ণি রুশান দুজনেই ফিক করে হেসে দেয়। নূর কোমরে দুহাত গুজে রাগী কণ্ঠে বলল, কি কি বলেন আপনি? আমি রণচণ্ডী? শান্ত শীতল হেসে বলল, এগেইন রণচণ্ডী রূপে ফিরে এসেছো? নিজেই নিজেকে দেখে নাও একবার। নূর ভেবা জায়গা খেয়ে কোমর থেকে হাত নামিয়ে নিল, তারপর শান্ত হয়ে দাঁড়ালো। অর্ণি নূরের কাছে গিয়ে ওর কানে কাছে মুখ নিয়ে বলল, তুইও না শান্ত ভাইয়ার জন্য কিছু একটা ফিল করিস? শান্ত ভাই না তোর ক্রাশ নিজে এসে তোকে ভালোবাসি বলেছে, এখন অ্যাকসেপ্ট করছিস না কেন? নূর শান্ত চোখে তাকালো অর্ণির দিকে। অর্ণি বলল, দোস্ত, এটা সম্পূর্ণ তোর পার্সোনাল ম্যাটার। আমার কথায় কিছু করিস না, আমি এমনিতেই মজা। অর্ণি পুরো কথা বলার আগেই নূর অর্ণির কাছে গিয়ে ফিস করে বলল, এই দোস্ত, আমার না হাত পা কাঁপছে। আমি ভাবতে পারছি না শান্ত এসে আমায় ভালোবাসি বলেছে। আমি আমি কি করব বুঝতে পারছি না, ভীষণ নার্ভাস ফিল করছি। চিল ইয়ার, তোকে লেডি গুন্ডিতেই মানায়, এরকম ভয়ার তো চোখ মুখে তোকে একদমই মানায় না। রুশানের কথায় অর্ণি খানিকটা হাসলেও নূরের চাহনিতে হাসিটা চেপে গেল এক প্রকার। শান্ত অধৈর্য হয়ে বলল, নূর, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? কিছু তো বলো। আপনার এবং আমার দুজনেরই ফ্যামিলির সাথে কথা বলুন। তারা যদি রাজি হয় এই সম্পর্কে, রাজি থাকে, তাহলে আমার আপত্তি থাকবে না। শুরুতেই ফ্যামিলি সম্পর্ক হোক, তারপর জানলে হয় না? না, আমার এখন সম্পর্কে জড়ালাম, তারপর আপনি বা আমি যদি
লয়াল না থাকি সম্পর্কে, যদি একে অপরকে ঠকাই, ছেড়ে যাই, বা দুই পরিবারই যদি না মানলো, আমি সম্পর্কে গভীরে গিয়ে এসবে বাজে সিচুয়েশন ফেস করতে পারবো না। একবার সম্পর্কে জড়িয়ে পড়লে আপনাকে ছাড়া থাকতে পারবো না। পরিবার সম্পর্ক না মানলে বা কোনো কারণে আপনাকে না পেলে কাঁদতে কাঁদতে জীবন যাবে আমার, এমনকি জানও দিয়ে দিতে পারি। সো পরে ওসব চাপ আমি নিতে পারবো না। আগে সবাইকে জানান এবং না মানলে মানান, তাহলে আপনাকে হারানোর রিস্ক থাকবে না, আর আমাকে পরবর্তীতে কাঁদতেও হবে না। নূর একদমে কথাগুলো বলে থামলো। অর্ণি, রুশান, শান্ত তিনজনেই অবাক হয়ে ওর কথা শুনলো। একটা সম্পর্ক শুরু হওয়ার আগেই নূরের এত চিন্তা ভাবনা দেখে অবাক না হয়ে পারল না ওরা। আবার নূরের কথাগুলোতেও যথেষ্ট যুক্তি আছে। এখনকার সম্পর্কতে একজন অপরজনকে ঠকায়, কষ্ট দেয়, ছেড়ে যায়, পরিবার মানে না। তাই নূরের কথাগুলো একদমই ঠিক। শান্ত বলল, আচ্ছা, ফ্যামিলিকে রাজি করিয়ে তোমাকে নিজের করব আমি। মিসেস আরিফিন, শান্ত করেই না হয় প্রেম ভালোবাসা হবে তোমার সাথে। বি রেডি। কথাগুলো বলে মৃদু হেসে চলে গেল শান্ত। অর্ণি নূরের কাঁধে হাত রেখে বলল, কি করলি এটা? এখন ফ্যামিলি যদি না মানে তাহলে? না মানলে নাই, এখন কষ্ট হলেও সামান্য হবে, যা একসময় ভুলে যেতে পারবো। কিন্তু সম্পর্কে জড়ানোর পর মেনে না নিলে তখনকার কষ্টটা জাস্ট সহ্য করতে পারবো না। ভালোবাসিস শান্ত ভাইকে? রুশানের প্রশ্নে শান্ত চোখে তাকালো নূর। ওর চোখে সেই ছটফটানি নেই, একদম শান্ত হয়ে আছে চোখ দুটো। নূর হালকা হেসে বলল, ভালোবাসে কিনা জানি না, তবে ওকে ভালো লাগে আমার, ভীষণ রকমের ভালো লাগে। অজানা কিছু একটা ফিল করি আমি ওর জন্য। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছিল অর্ণি, হাত পা ছুড়াছুড়ি করে বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। মিসেস অদিতির কাছে বায়না ধরেছে ট্যুরে যাবে। আজ ভার্সিটিতে প্রিন্সিপাল জানিয়ে দিয়েছিল সামনের মাসে 3 তারিখে 3 দিনের জন্য সিলেট ট্যুরে যাবে ভার্সিটি থেকে। হাতে আর মাত্র 4 দিন সময় আছে, অর্থাৎ যারা যারা ইচ্ছুক তারা যেন নাম দিয়ে দেয়। বাসায় ফেরার পর থেকে অর্ণি মিসেস অদিতিকে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না। তাই এরকম বাচ্চাদের মতো বিছানায় গড়াগড়ি দিয়ে কাদার ভান করছে যাতে ট্যুরে যাওয়ার পারমিশন পায়। অর্ণি ফোন হাতে নিয়ে অর্ণবীর নাম্বারে ডায়াল করলো। অর্ণব ফোন রিসিভ করতেই কান্নার ভান ধরে বলল, ভাইয়া কোথায় তুমি? বাসায় আসবে কখন? এই তো 10 মিনিটের মাঝেই বাসায় ঢুকবো। কেন, কিছু লাগবে? কাঁদছিস কেন? তুমি বাসায় আসো তাড়াতাড়ি, কথা আছে। ভার্সিটি থেকে ট্যুরে নেবে আম্মু, আমাকে যেতে দিতে চাচ্ছে না। অর্ণব ফোন রাখতেই অর্ণি সেমভাবে টায়রাকেও ডাকলো বাসায়। 10 মিনিটের মাথায় অর্ণব বাসায় ফিরে সোজা রুমে চলে যায়। একেবারে ফ্রেশ হয়ে তারপর কথা বলবে। অর্ণবের আসার মিনিট 5 বাদে টায়রাও এসে হাজির। টায়রা এসে সরাসরি অর্ণির রুমে যায়। টায়রাকে দেখে অর্ণি আবারও ন্যাকা কান্না জুড়ে দেয়। টায়রা অর্ণির মাথায় হাত বুলিয়ে বলছে, কাঁদে না সোনা, ভুপিকে আমি ম্যানেজ করে দিব, তুই যাবি ট্যুরে, শিওর থাক। অর্ণি খুশিতে আটখানা হয়ে যে টায়রাকে জড়িয়ে ধরে। অর্ণিকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে টায়রা। অর্ণব ফ্রেশ হয়ে আসতেই অর্ণির অর্ণবের কাছে বায়না ধরে ট্যুরে যাওয়ার। অর্ণব একমাত্র বোনের বায়না ফেলতে না পেরে মিসেস অদিতিকে কনভিন্স করার জন্য চেষ্টা করে। ফাইনালি মিসেস অদিতি রাজি হয়েছে, তবে ওনাকে রাজি করাতে অর্ণব আর টায়রাকে বেশ বেগ পেতে পোহাতে হয়েছে। অর্ণি অর্ণবের হাত জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি আর টায়রা আপু চলো না প্লিজ। আমার তো অফিস আছে পাগলি, এর সময় ছুটি হবে না। তোর টায়রা আপু চাইলে যেতে পারে তোর সাথে, আমার আপত্তি নেই। অর্ণব অর্ণির গালে হাত রেখে মৃদু হেসে বলল। অর্ণবের কথায় টায়রা মুখে মৃদু হাসির রেখা দেখা গেল। অর্ণবের কথার ধরনে টায়রা বুঝতে পেরেছে অর্ণবের রাগ কমে এসেছে। এখন যেটুকু অভিমান আছে সেটুকু মুহূর্তেই ভাঙিয়ে ফেলা যাবে, এসব ভাবছিল টায়রা। অর্ণির ডাকে ওর ঘোর ভাঙে। অর্ণি টায়রার হাত ঝাঁকিয়ে বলল, ভাইয়ার তো অফিস আছে তাই যেতে পারবে না, তুমি চলো আমার সাথে। টায়রা অর্ণির গালে হাত রেখে বলল, এখন তুই ঘুরে আয়, নেক্সট টাইম যখন তোর ভাইয়া অফিস থেকে ছুটি পাবে তখন না হয় আমরা ফ্যামিলি ট্যুর দিব।
অর্ণির সামান্য মন খারাপ হলেও সেটা আমলে নিল না। সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নিল একসাথে। অর্ণব টায়রাকে নিয়ে বেরোলো ওকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। অর্ণি রুমে গিয়ে নূরকে ফোন লাগালো। কিছুক্ষণ বাদে রিসিভ হতেই অর্ণি বলল, দোস্ত আম্মু রাজি হয়েছে, আমিও ট্যুরে যাচ্ছি এবার। বিছানায় গড়াগড়ি খেয়ে কান্নার অভিনয় করে ভাইয়া আর টায়রা আপুকে দিয়ে বহু কষ্টে আম্মুকে রাজি করিয়েছি। অর্ণি এক নাগারে কথাগুলো বলে দম নিল। ওপাশ থেকে নূরের কোনো রেসপন্স না পেয়ে অর্ণি আবারও বলল, কিরে শাকচুন্নি, কথা বলছিস না কেন? উৎসব কান থেকে ফোন নামিয়ে নিল। নূরের ফোনে একটা প্রবলেম হয়েছিল, তাই নূর সেটা ঠিক করার জন্য উৎসবের কাছে ফোন দিয়ে যায়। আর তখনই অর্ণির ফোন আসে। স্ক্রিনে অর্ণির নাম দেখে ফোন রিসিভ করে ও। অর্ণি ট্যুরে যাওয়ার জন্য ওর আম্মুকে রাজি করানোর পদ্ধতি শুনে উৎসব ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসে। নূর রুমে আসায় উৎসব ওর দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, অর্ণির ফোন। নূরের হাতে ফোন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল উৎসব। নূর কানে নিয়ে শুনে অর্ণি ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তাই নূর দ্রুত জবাব দিল, হ্যাঁ বল, কি বলছিলি? এতক্ষণ কই ছিলি তুই? কখন থেকে ডাকছি জবাব দিচ্ছিস না? আচ্ছা, এখন শুনছি, বল। ট্যুরে গিয়ে রুষার আর তোরির প্রেমটা করিয়ে দিব আমরা। তুই আর আমি যেহেতু বাদরামি করে ওদের সম্পর্ক শুরু হওয়ার আগে ভেঙে দিয়েছিলাম, তেমনি তুই আর আমি ওদের সম্পর্ক জোড়া লাগাবো। এটা রুষারের জন্য সারপ্রাইজ হিসেবে থাকুক, ও যাতে না জানে। ওকে দোস্ত, নো চিন্তা, রুশান জানবে না কিছু। এভাবে আরো বেশ কিছু সময় দুজনে কথা বলে ফোন রেখে দেয়। আজ ভার্সিটি এসেই অর্ণি, রুশান আর নূর ট্যুরের জন্য টাকা জমা দিয়ে দেয়। তিনজনই ভীষণ খুশি। এই খুশিতে পানি ঢালার মতো সংবাদ নিয়ে এলো মাহির। জানালো ও ট্যুরে যাচ্ছে শুধুমাত্র অর্ণির কাছাকাছি থাকার জন্য। যা শুনে অর্ণির থেকে নূরের মাথাটা গরম হয়ে গেল বেশি। ফলস্বরূপ নূর রেগে মেগে বলল, আপনি ট্যুরে যান নয়তো জাহান্নামে যান, আমাদের শুনাইতে আসছেন কেন? হ্যাঁ, চোখের সামনে থেকে দূর হন। মাহির নূরকে আরও একটু রাগিয়ে দেওয়ার জন্য বলল, শালিকা, এমনভাবে রেগে যাচ্ছ কেন? তুমি কি চাও না আমি তোমার বন্ধুর সাথে বেশি বেশি সময় কাটিয়ে ওর মনে নিজের জন্য জায়গা করে নিই? নূর গাছের একটা চিকন ডাল উঠিয়ে মাহিরের দিকে তেড়ে গিয়ে বলল, একদমই চায় না। মাহির দু কদম পিছিয়ে গিয়ে বলল, কেন? নূর চট করেই বলে ফেলল, কারণ অর্ণির বয়ফ্রেন্ড আছে। নূরের কথা শুনে অর্ণি আর রুশান দুজনেই আহম্মকের মতো নূরের দিকে তাকিয়ে আছে। নূর অর্ণির দিকে তাকিয়ে মেকি হাসল। মাহির অবাক হলো প্রথমে, তারপর আবার ওদের মুখভঙ্গি দেখে চট করে বুঝে গেল মিথ্যে বলছে ওরা। তাই মাহির বাঁকা হেসে বলল, তা অর্ণি বয়ফ্রেন্ডকে ডাকো, তাকে আমি একটু দেখি, পরিচিত হয়ে নেই দুজনে। মাহিরের কথায় নূর এবার আমতা আমতা শুরু করলো। আশেপাশের এদিক ওদিক তাকিয়ে উৎসবকে দেখে নূরের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। নূর চট করে উৎসবকে দেখিয়ে বলল, ওই যে দেখছেন কালো শার্ট পরা একটা ছেলে এদিকেই এগিয়ে আসছে, ওই ছেলেটি অর্ণির বয়ফ্রেন্ড। নূরের কথায় সকলেই সামনে তাকায়। অর্ণির সামনে তাকিয়ে উৎসবকে দেখতে পেয়ে কেসে ওঠে। তা দেখে নূর অর্ণির হাত চেপে ধরে ফিস ফিস করে বলে, চুপ, এমন করছিস কেন? তোর ভালোর জন্য তো এসব বলছি নাকি? অর্ণি নূরের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলল, তাই বলে উৎসব ভাই? মাহির উৎসবের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অর্ণি আর নূরের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন ফিসফিস করে কি বলছো? অর্ণি হাসার চেষ্টা করে বলল, বলছিলাম আমার বয়ফ্রেন্ড একদম ঠিক টাইমে এন্ট্রি নিয়েছে। এই বলে অর্ণি উৎসবের দিকে এগিয়ে গিয়ে ওর হাত জড়িয়ে ধরে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি কিন্তু বেশ রেগে আছি তোমার উপর, অনেক লেট করে এসছো আজ। অর্ণির এহেন কথায় উৎসব ভ্যাবাচাকা খেয়ে গেল। পাশেই নূর আর রুশান দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। উৎসব অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি এসবের? আর তুমি এভাবে কথা বলছো কেন? অর্ণি অভিমান করে বলল, সেই ঘটনার জন্য এখনো রেগে আছো আমার উপর? সরি তো। আরে আজব, এই নূর তোর ফ্রেন্ড এসব কি বলছে? মাথা ঠিক আছে তোর? কথাগুলো উৎসব নূরের দিকে তাকিয়ে বলল। মাহির বোঝার চেষ্টা করছিল উৎসব সত্যিই অর্ণির বয়ফ্রেন্ড কিনা,
কিন্তু ওদের কথাবার্তা শুনে তেমনটা মনে হচ্ছে না। মাহির এগিয়ে গিয়ে বলল, নূর এগিয়ে এসে বলল। নূর মাহিরকে উদ্দেশ্য করে প্রথমে এই কথাগুলো বলল, তারপর আবার উৎসবকে উদ্দেশ্য করে বলল, ব্যাস, অনেক নাটক করছো, আর করতে হবে না। আমি বুঝে গেছি এটা তোমার বয়ফ্রেন্ড না। সে যদি তোমার বয়ফ্রেন্ড হতো তাহলে এভাবে কথা বলতো না। আচ্ছা ভাইয়া, সামান্য একটা বিষয়ে কেউ রেগে থাকে এখনো? অনি একটা ভুল করেছে, তার জন্য সরিয়ে বলেছে। তুমি ক্ষমা করার বদলে উল্টো সবার সামনে ওকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেছ। দিস ইজ নট ডান ভাইয়া। তার থেকে তো বরং এই মাহির ছেলেটাই ভালো। এতদিন যাবৎ অনির পেছনে ঘুরেছে, আর অনি কিনা ওকে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, তুমি এখনই ব্রেকআপ বলে দাও, আমি এক্ষুনি এই মাহিরের সাথে অনির সম্পর্ক জুড়ে দিব। নূর কথাগুলো বলতেই অনি নূরকে টেনে কিছুটা সাইডে গিয়ে ফিসফিস করে বলল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না উৎসব ভাই? এখন ব্রেকআপ বললেই তো এই মাহির আরো ঝেঁকে বসবে। নো চিন্তা দোস্ত, আমি আছি না। এই বলে নূর অনিকে নিয়ে আবারও ওদের সামনে এসে দাঁড়ায়। রুশান মুখ টিপে হেসে বলল, আচ্ছা ভাইয়া, আপনি বরং ব্রেকআপ বলে দিন। আপনার থেকে এই মাহিরের সাথেই অনেকে বেশি মানাবে। নূর আর রুশানের এমন কথা শুনে মাহিরের মনে লাড্ডু ফুটছে। বেচারা খুশিতে আটখানা হয়ে পড়েছে। ওর এই খুশিতে ধুলোয় মিশিয়ে দিতে উৎসব অর্ণিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, ঝগড়া হোক আর যাই হোক, আমার গার্লফ্রেন্ড তো আমারই। ব্রেকআপ কেন করব? অর্ণি আমার ছিল আর আমারই থাকবে। উৎসবের কথায় নূর আর রুশানের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। আর বেচারা মাহির ছোট ছোট মুখে বলল, অর্ণি সত্যিই আপনার গার্লফ্রেন্ড? উৎসব অর্ণিকে আরো ভালোভাবে জড়িয়ে নিয়ে অবাক কণ্ঠে বলল, এনি ডাউট? তোমাকে শুধু শুধু মিথ্যে কেন বলতে যাব আমি? মাহিরের মুখটা আগের তুলনায় আরো বেশি ছোট হয়ে গেল। অসহায় মুখে অর্ণিকে বলল, আম সরি অর্ণি, এতদিন বিরক্ত করার জন্য। এই বলেই মাহির চলে গেল। অর্ণির এতক্ষণ দম বন্ধ অবস্থা ছিল। এক ঝটকায় উৎসবের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে ক্যান্টিনে চলে যায় ও। ক্যান্টিনে বসে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে অর্ণি। ইস, আর একটু হলেই অর্ণির দম বন্ধ হয়ে যাচ্ছিল। এভাবে কেউ কাছে টানে নাকি? অর্ণি এক বোতল পানি মুহূর্তেই ঢকঢক করে পুরোটা শেষ করে ফেলে। তারপর আবারও জোরে শ্বাস নিতে থাকে। কাল সকাল সকাল ভার্সিটি থেকে বাস ছাড়বে সিলেটের উদ্দেশ্যে। নূর, অর্ণি আর রুশান ভিডিও কলে কথা বলছে। ওখানে গিয়ে কি কি করবে না করবে সেসব বিষয়ে বেশ এক্সাইটেড ওরা। বিশেষ করে অর্ণি এবার প্রথম ও পরিবার ছাড়া ট্যুরে যাচ্ছে। এর আগে একা কখন ট্যুরে যায়নিও। সব সময় সাথে অর্ণব নয়তো টায়রা বা পুরো পরিবার সহ ঘুরতে গেছে। তাই এবার প্রথম একা একা যাওয়ায় অর্ণির আনন্দের সীমা নেই। অর্ণি ভিডিও কলে কথা বলছে আর ব্যাগ প্যাক করছে। ওর জামা প্যাক করা দেখে রুশান বলল, এত জামা কেন নিচ্ছিস সাথে? মনে হয় সারা জীবনের জন্য যাচ্ছিস আর আসবি না? অর্ণি প্রশস্ত হেসে বলল, সারা জীবন থাকতে পারলে তো ভালোই হতো। যাওয়ার আগেই মনে হচ্ছে 3 দিনের আমার পোষাবে না। নূর বাঁকা হেসে বলল, তাহলে সিলেটের স্থানীয় কোনো ছেলের প্রেম চট করে পড়ে যাস, আমরা সেখানেই তোর বিয়ে দিয়ে দিব, শ্বশুরবাড়ি রেখে আসব। অর্ণি হেসে বলল, নট ব্যাড, তোর আইডিয়া মনে ধরেছে। এখন সেই মোতাবেক যদি কাউকে মনে ধরে যায় তাহলে শিওর থাক, বিয়ে করে ওখানেই থেকে যাচ্ছি আমি। অর্ণির কথায় নূর আর রোশান দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। সাথে অর্ণিও যোগ দিয়েছে। আচমকা উৎসবের কণ্ঠস্বর শুনে অর্ণি চমকে নূরের পিছনে খেয়াল করে উৎসব বুকে হাত গুজে দাঁড়িয়ে নূরকে জিজ্ঞেস করছে, এত হাসাহাসি কিসের এখানে? কথাটা বলে উৎসব বাঁকা চোখে ফোনের স্ক্রিনে ভেসে থাকা অর্ণির মুখপানে তাকালো। উৎসব ব্রুকুচকে অর্ণির দিকে তাকাতেই অর্ণি নিজের দিকে একবার চোখ বোলালো। না, সব কিছু তো ঠিকঠাকই আছে। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন উৎসব? এই ভেবে অর্ণি গোল গোল চোখে আবার উৎসবের দিকে তাকালো। তা দেখে উৎসব বাঁকা হাসলো। উৎসবের মুখের হাসিটাও অর্ণির কাছে কেমন রহস্য রহস্য লাগছে। তাই আরও একবার নিজের দিকে চোখ বুলিয়েই চট করে লাইন কেটে দিল।
বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে অর্ণি। অসভ্য লোকটা এতক্ষণ ওকে এভাবে দেখছিল। ছি। অর্ণির পেটের কাছে টি শার্ট কিছুটা কুঁচকে গিয়েছিল, আর সেদিকেই উৎসব লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল অর্ণি। উৎসব কাছে এলেই এমন বুক ধুরু ধুরু করে কেন ওর? অর্ণি কোনো ছেলের এতটা কাছে যায়নি যতটা কাছে উৎসব এসেছে। অর্ণি নিজেও কোনো ছেলেকে এতটা ভয় পায় না যতটা ভয় উৎসবকে পায়। এসব নিয়ে এখন মাথা ঘামাতে চায় না অর্ণি। তাই চুপচাপ প্যাক শেষ করে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। কাল আবার সকাল সকাল উঠতে হবে তো। 6:15 বাজে। অর্ণির ফোনে অ্যালার্ম বাজছে, কিন্তু ওর ওঠার নামই নেই। 8টার মাঝে ভার্সিটির মাঠে থাকতে হবে। অর্ণির আম্মু এসে এবার টেনে উঠালেন অর্ণিকে। অর্ণি তখনও চোখ বন্ধ করে রেখেছে। ঘুম ঝরানো কণ্ঠে বলল, আহা আম্মু, এত সকাল সকাল টানছো কেন? ঘুমোতে দাও না আর একটু ঘুমালে ট্যুরের বাস মিস করবে, তখন আবার বলবি কিন্তু আমি কেন ডাকলাম না। ট্যুরের কথা শুনে অর্ণির ঘুম পালিয়ে গেল। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে দেখল 6:30 বেজে গেছে। অর্ণি তাড়াতাড়ি উঠে শাওয়ারে চলে গেল। আধ ঘন্টা বাদে বাথরুম পরে বেরিয়ে এলো অর্ণি। কাবার থেকে একটা সবুজ কামিজ এবং ধূসর রঙের একটা জিন্স পরে নিল। চোখে গাঢ় করে কাজল এবং ঠোঁটে নুট কালারের লিপস্টিক নিয়ে নিল। কোমর সমান ভেজা সিল্কি চুলগুলো ছেড়ে রাখলো। হাতে ঘড়ি পরে নিল। ব্যাস, অর্ণি এতেই রেডি। বের হবার আগে আরও একবার ব্যাগের সব কিছু দেখে নিল। তারপর গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে বেরোতে গেলেই মিসেস অদিতি জোর করে একটা অমলেট খাইয়ে দিলেন মেয়েকে। অর্ণব এসে বলল, কিরে চল, অলরেডি 7:30 বাজে, এরপর বাস মিস করবি তো। ভাইয়ের কথায় অর্ণি হুঁশ ফিরে দ্রুত মায়ের থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে যায় বাসা থেকে। 7:45 নাগাদ অর্ণব অর্ণিকে নিয়ে ভার্সিটি পৌঁছে যায়। অর্ণিকে দেখে নূর আর রুশান দৌড়ে আসে। নূর হাঁপাতে হাঁপাতে বলে, অলওয়েজ তুই লেট করিস, আর একটু লেট আসলেই বাস ছেড়ে দিয়ে দাও। তা তো এসেছিস। রুশানের কথায় অর্ণব বলল, সাবধানে যেও তোমরা, আর কখন কি হয় না হয় আমাকে ফোনে জানিও। কোনো দরকার হলেও ফোনে জানাবে কিন্তু। আর অন্যের দিকে খেল। রিল্যাক্স ভাইয়া, আমরা আছি তো, আপনি এত চিন্তা করবেন না তো। নূরের কথায় অর্ণব আলতো হাসলো। তারপর নূরের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তোমরা আছো বললেই তো ওকে ছাড়ছি। ও এর আগে একা কোথাও যায়নি, এটাই ফার্স্ট। চিন্তা করবেন না ভাইয়া, বাস ছাড়বে এক্ষুনি, আমরা তাহলে আসছি। অর্ণব সম্মতি জানাতেই রুশান অর্ণির হাত থেকে ব্যাগ নিয়ে বাসে উঠে গেল। সাথে নূরও অর্ণিকে আসতে বলে বাসে উঠল। অর্ণি যাওয়ার আগে একবার বেশ শক্ত করে ভাইকে জড়িয়ে ধরল। অর্ণব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস এই 3 দিন। আনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই অর্ণব বোনকে ছেড়ে দিল। অর্ণি বাসে উঠে বসতে অর্ণব গিয়ে ওদের বাসের একজন টিচারের সঙ্গে কথা বলে বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাস চলতে শুরু করেছে। জানালার পাশের সিট ছাড়া অর্ণি বসতে পারে না, কিন্তু জানালার পাশের সিটে একটা ছেলে বসে আছে। ওদের পাশাপাশি সিটেই নূর আর রুশান বসা। রুশান একবার জানালার পাশে বসেছে মানে দুনিয়া উল্টে গেলেও ওই সিট রুশান ছাড়বে না। আনিতা সারা বাসে চোখ বুলালো। একটা সিটও খালি নেই। আর অর্ণি এই সিটে বসে আধ ঘন্টাও যেতে পারবে না। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, এমনভাবেই পেপার পড়ছে যে মুখ দেখার উপায় নেই। অর্ণি বাধ্য হয়ে বলল, ভাইয়া শুনছেন? এই যে শুনছেন? ছেলেটার কোনো হেলদোল হলো না। অর্ণি এবার একটু জোরেই বলল, ভাইয়া শুনছেন? এই যে শুনছেন? ছেলেটা পেপার সরিয়ে অর্ণির দিকে তাকাতেই অর্ণির চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ভয় পেয়ে সিট থেকে পড়ে যেতে নিলে উৎসব অর্ণির হাত ধরে ফেলে। অর্ণির পাশের সিটে আর কেউ না, উৎসব বসা। এই মুহূর্তে উৎসবকে এখানে অর্ণি একদমই আশা করেনি। অর্ণি ঠিকঠাক হয়ে বসলো, অবাক কণ্ঠেই বলল, আপনি এখানে? না। হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? মানে উৎসব এবার পকেট থেকে ইয়ারফোন বের করে কানে গুজে ফোন দেখতে লাগলো। অর্ণি নূরের দিকে কিছুটা ঝুঁকে বলল, এই তোর ভাই এখানে কেন? ভাইয়া
আর ভাইয়ার বন্ধুরা মিলে ভার্সিটি থেকে ট্যুরে যাচ্ছে। ওনারা না কয়েক বছর আগেই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ তো, প্রাক্তন ছাত্রছাত্রী না ওনারা। আর তাছাড়া ভার্সিটি থেকে তো অভিভাবকদেরও নেয়। সে না হয় বুঝলাম, কিন্তু তোর ভাই যাচ্ছে কেন? ঘুরতে। কিন্তু আমাদের সাথেই কেন? অন্য বাসে বসতে পারেনি? তাও আবার আমার পাশের সিটেই কেন বসছেন উনি? ভাইকে নিয়ে তোর সমস্যা কি? কোনো সমস্যা না, শুধু ভয় লাগে ওনাকে। দূর, ডর ভয় বাদ দে, লেটস এনজয়। কথাটা বলে নূর অর্ণির হাত ধরে দাঁড়িয়ে গেল। বাসের অন্যান্য স্টুডেন্টরা আগে থেকেই গান ছেড়ে উড়াধুরা নাচছে। এবার যোগ হলো অর্ণি, রুশান, নূর। স্যার ম্যামরাও তাল মেলাচ্ছে। একজন স্যার গান বন্ধ করে সকলকে যার যার সিটে বসতে বললেন। অতঃপর অ্যানাউন্স করলেন গানের লড়াই খেলা হবে। স্যারের কথা মতো সকল স্টুডেন্টস দুটো দলে ভাগ হয়ে গেল। বাসের ডান পাশের সারি স্টুডেন্ট সব এক দলে, আর বাঁ পাশের সারির স্টুডেন্ট এক দলে। স্যার ম্যাম ও দু দলে ভাগ হয়ে গেলেন। অর্ণি একা একা দলে পড়েছে, আর রুশান, নূর ওরা একই দলে পড়েছে। গানের নিয়ম, এক দল যে অক্ষর বলবেন অপর দলকে সে অক্ষর দিয়ে গান ধরতে হবে। শুরু হয়ে গেল গানের লড়াই। কোন দল জিতবে কোন দল হারবে তা বলা বেশ মুশকিল, কেননা দুই দলই বেশ খেলছে। অনেক ক্লান্ত হয়ে নিজের সিটে এসে বসে পড়ল। ওর গা গুলিয়ে আসছে এখন। কাল বিকেল থেকে শরীরটা গরম গরম, রাতে জ্বরও এসেছিল। অর্ণব বা মিসেস অদিতি কাউকে জোরের ব্যাপারে বলেনি অর্ণি। জানলে কিছুতেই ট্যুরে আসতে দিত না ওকে। এখনও শরীরটা বেশ দুর্বল লাগছে, তার উপর আবার ভিতরের দিকে বসেছে, তাই আরও দম বন্ধ লাগছে। জানালার পাশে বসলে বাইরে হাওয়া বাতাস পাওয়া যেত। ও এমনিতেও জানালার পাশে সিট ছাড়া জার্নি করতে পারে না, কিন্তু উৎসব থাকায় সাহস করে আর বলতেও পারেনি কথাটা। কোনো এক অজানা কারণে উৎসবকে বড্ড ভয় পায় অর্ণি। হঠাৎ করেই প্রচণ্ড বমি পায় অর্ণির। উৎসবকে কিছু বলতে গিয়েও পারছে না, মুখ খুলেই যেন গড়গড় করে বমি করে দিবে ও। উৎসব সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনছিল। হাতে স্পর্শ পেয়েই চোখ মিলে তাকায় ও। অর্ণিকে ঠিক লাগছে না, মেয়েটা কি অসুস্থ? নিজের মনে কথাটা আওড়ালো উৎসব। ওর হাতের উপর অর্ণির হাত দেখে উৎসবের বুকটা কেঁপে উঠল। যে মেয়েটা ওকে ভয় পায়, ওকে দেখলেই সবসময় পালিয়ে বেড়ায়, সেই মেয়েটা ওর হাত খামচে ধরে রেখেছে। উৎসব অর্ণিকে জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? শরীর খারাপ লাগছে? অর্ণিক কথা বলতে গিয়েও বলছে না। এক হাতে মুখ চেপে ধরে রেখে অন্য হাতে কিছু একটা ইশারা করছে, কিন্তু উৎসব অর্ণি ইশারা বুঝতে পারছে না, তাই আবারও বলল, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো। শরীর খারাপ লাগছে? অর্ণি মুখ থেকে হাত সরিয়ে বলল, আমাকে জানালার পাশে বস। আর কিছু বলতে পারল না অর্ণি। তার আগেই উৎসবের গায়ের উপরই বমি করে দিল ও। অর্ণির এমন কাজে উৎসব বড় বড় চোখে তাকিয়ে আছে। উৎসব অর্ণির কপালে হাত দিতেই দেখলো শরীরটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। একটু আগেই অর্ণি যখন ওর হাত ধরেছিল তখনই শরীর ঠান্ডা ছিল। হুট করে জ্বর এলো কি করে ভেবে পেল না উৎসব। অর্ণির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে উৎসব। নূর অর্ণিকে উৎসবের গায়ের উপর বমি করতে দেখে এগিয়ে এসে বলল, অর্ণি ঠিক। উৎসব নূরকে চোখের ইশারায় থামিয়ে দিল। নূর কোনো কথা বলল না, অর্ণির পিঠে হাত বোলাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অর্ণি ক্লান্ত শরীরটা ছিটের সাথে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পড়ে রইল। পর মুহূর্তে বমির কথা মনে হতেই চট করে চোখ খুলে পাশে তাকালো। উৎসবের শার্ট পুরো নষ্ট হয়ে গেছে, সাথে প্যান্টও। অর্ণি ওর নিজের কাজে বেশ লজ্জিত হলো। আমতা আমতা করে বলল, ইটস ওকে। অর্ণিকে কথাটা বলেই উৎসব ড্রাইভারকে একটা হোটেলের সামনে বাস থামাতে বলল। তারপর ব্যাগ কাঁধে নিয়ে নেমে পড়লো বাস থেকে। মিনিট 15 বাদে চেঞ্জ করে পরনের ড্রেসটা ডাস্টবিনে ফেলে আবার বাসে এসে বসলো। সেই সুযোগে অর্ণিও ফ্রেশ হয়ে নিয়েছে। উৎসবকে নীল শার্ট আর ধূসর রঙের জিন্সে দেখে অর্ণির ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। অর্ণি এসে দেখলো উৎসব চেঞ্জ করে ওর নিজের জায়গায় বসে আছে। অর্ণি এবার সাহস করে বলেই ফেললো, আমাকে জানালার পাশে বসতে দেবেন? উৎসব এক পলক অর্ণিকে দেখলো, তারপর নিজের সিট থেকে উঠে গেল। অর্ণি গিয়ে জানালার পাশে গিয়ে বসতেই উৎসব অর্ণির পাশে বসলো। উৎসব বলল, এখন ঠিক আছো তুমি?
অর্ণি ছোট করে বলল। উৎসব আবারও বলল, শরীর খারাপ তোমার? না মানে একটু জ্বর। গা পুড়ে যাচ্ছে, আর এটা তোমার একটু মনে হলো? মেডিসিন নিয়েছিলে? আনিতা না সূচক মাথা নাড়াই। উৎসব ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং বলে, অসুস্থ আগে বললেই তো পারতে। আসলে ভাইয়া আমি আপনার পাশে ছাড়া বসতে পারি না, তার উপর শরীরটা একটু খারাপ ছিল, তাই ভুল করে আপনার উপর। ফরগেট ইট, জানালার পাশের সিট লাগবে আগে বললেই হতো, তাহলে তো আর এইভাবে অসুস্থ হয়ে পড়তে না। সরি ভাই। এইটুকু বলেই উৎসব আবারও নিজের মতো ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অর্ণি জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। কিছুক্ষণ বাদেই সবাইকে একটা করে খাবারের প্যাকেট দেয়া হলো, সাথে একটা মিনারেল ওয়াটার। আনিতা খাবারের প্যাকেটটা পাশে রেখে আবারও বাইরে মনোযোগ দিল। উৎসব অর্ণিকে বলল, পাশে রেখে দিলে কেন? খেয়ে নাও। অর্ণি উৎসবের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে করছে না, পরে খেয়ে নিব। উৎসব মৃদু ধমক দিয়ে বলল, এমনিতে অসুস্থ, না খেলে আরো অসুস্থ হবে, দ্রুত খাবার শেষ করো। উৎসবের ধমকে অর্ণি ঠোঁট উল্টে কেঁদে দিল। লোকটা এমন কেন, ওকে শুধু শুধুই বকে। উৎসব আবারও ধমক দিতেই অর্ণি খাবারের প্যাকেট খুলে খেতে শুরু করে। উৎসব মুচকে হাসলো অর্ণির আড়ালে। খাওয়া শেষ হতেই উৎসব নিজের ব্যাগ থেকে একটা প্যারাসিটামল বের করে অর্ণিকে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে। অর্ণিও উৎসবের ধমকের ভয়ে চুপচাপ খেয়ে নিল ওষুধটা। ওদিকে সবাই হই হুল্লোড়ে ব্যস্ত, আর এদিকে অর্ণির চোখ মুখ কুচকে সেসব দেখছে। ওরও ইচ্ছে করছে ওদের সাথে গিয়ে আনন্দ করতে, কিন্তু সেটাও পারছে না, শরীর খারাপ করার আর সময় পেল না ভেবেই ঠোঁট উল্টালো অর্ণি। চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল অর্ণি। আনন্দ তো আর করতে পারবে না, তাই ভেবে নিল ঘুমিয়েই কাটানো যাক। নিজের ডেস্কে বসে একটা ফাইল চেক করছিল অর্ণব। কয়েকদিন যাবৎ কাজের অনেক প্রেশার যাচ্ছে ওর উপর দিয়ে। কাজ করতে করতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেছে ও বুঝতেই পারেনি। দরজায় করাঘাতের শব্দে ফাইলের দিকে তাকাতেই বলল, ইয়েস, কাম ইন। অনুমতি পেয়ে লাঞ্চ বক্স হাতে অর্ণবের কেবিনে ঢুকলো টায়রা। অর্ণবের দিকে অদ্ভুত দৃষ্টিতে খানিকটা সময় তাকিয়ে রইল ও। ঘামে ভেজা ক্লান্ত অর্ণব খাওয়া দাওয়া ভুলে এক মনে কাজ করে যাচ্ছে। সাদা শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। আর এই সময় অর্ণবকে দেখে নেশা ধরে যাচ্ছে টায়রার। ইস, এত সুন্দর ছেলেটা কিনা টায়রার ঢুকবি। এই ছেলেটা শুধুমাত্র ওর নিজের। কথাগুলো ভেবেই মুচকি হাসলো টায়রা। অর্ণব ফাইলে চোখ রেখেই বলল, কি বলবেন দ্রুত বলে ফেলুন। টায়রা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, লাঞ্চ নিয়ে এসেছিলাম স্যার, আপনার কাজ শেষ হলে দয়া করে খাবারটা খেয়ে আমি উদ্ধার করুন। পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শুনে দ্রুত চোখ তুলে তাকায় অর্ণব। সামনে টায়রাকে লাঞ্চ বক্স হাতে দেখে বলল, হ্যাঁ তা তো দেখবই, হ্যাঁ তা তো দেখতেই পারছি। কত খেয়ে নিতে তুমি? টায়রা চেয়ারে বসে খাবার বাড়তে বাড়তেই বলল। টায়রা প্লেটে করে খাবার বেড়ে অর্ণবের দিকে এগিয়ে দিলে অর্ণব বলল, হাতে একটু কাজ বাকি আছে, খাইয়ে দাও। টায়রাও বিনা বাক্যে নিজের একান্ত পুরুষকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো। অর্ণবও বেশ তৃপ্তি করেই খেলো। খাওয়ানো শেষ করে টায়রা অর্ণবের কাজ শেষ হওয়ার অপেক্ষায় বসেছে রইল। মিনিট 15 বাদে অর্ণবের কাজ শেষ হতেই উঠে টায়রার সামনে গিয়ে দাঁড়ালো। চেয়ার সহ টায়রাকে নিজের দিকে ঘুরিয়ে চেয়ারের দুপাশে হাত রেখে টায়রার দিকে কিছুটা ঝুঁকে গেল অর্ণব। টায়রা এদিক সেদিক চোখ বুলালো একবার। অর্ণব আরো কিছুটা ঝুঁকে গিয়ে বলল, তা ম্যাডাম আজ হঠাৎ করে অফিস এলেন যে? কেন আবার? দেখলেই তো লাঞ্চ নিয়ে এসলাম। অর্ণব আরো কিছুটা ঝুঁকে গিয়ে বলল, খাবার নিয়ে আসা তো শুধুমাত্র একটা বাহানা ছিল, আসলে তো তুমি আমায় দেখতে এসেছো। টায়রা আমতা আমতা করে বলল, আমার কেবিনে নখ ছাড়া কেউ আসবে না। সাবধানের মারলি। অর্ণব টায়রাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ভাবুক হয়ে বলল, আমার যতদূর মনে হচ্ছে আমি তো এমন কিছু করছি না যাতে আমাকে অন্য কারো সামনে লজ্জা পেতে হয়। টায়রা উঠে দাঁড়ালো। লাঞ্চ বক্স গোছাতে গোছাতে বলল, তুমি থাকো, আমি গেলাম। আজকে আমাকে একটু বেশি চোখে হারাচ্ছ মনে হচ্ছে।
টায়রা কিছু না বলে চুপ করে রইল। অর্ণব টায়রাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। টায়রা লজ্জায় মাথা নিচু করে নিল। অর্ণব টায়রার গালে হাত ধরে বলল, চলো, আজ আমার সারাটা বিকাল তোমার নামে লিখে দিলাম। টায়রার চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। চোখের কোণে এক অমায়িক হাসি। কিন্তু অর্ণবের অফিসের কথা মনে হতেই টায়রার হাসি মিলিয়ে গেল। গোমরা মুখে বলল, কিন্তু তোমার অফিস? আপাতত কয়েকটা দিন কাজের প্রেশার খুব একটা নেই, আর আজ মোটামুটি 2 দিনের কাজ শেষ করে রেখেছি, তাই বলতে গেলে ফ্রি আছি এখন। টায়রার মিলিয়ে যাওয়া হাসি আবারও পুনরায় দেখা গেল। অর্ণবকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার উডবি, আজ সারাটা বিকেল আমাকে দেওয়ার জন্য। অর্ণব টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি চাইলে আজ সারাটা রাতও তোমাকে দিতে পারি। টায়রার লজ্জা পেয়ে গেল অর্ণবের কথায়। অর্ণবকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠেই বলল, যা অসভ্য। অর্ণব হেসে ফেলল টায়রার মুখভঙ্গি দেখে। অর্ণবের হাসিতেই টায়রার চোখ কটমট করে তাকালো ওর দিকে। অর্ণব হাসি থামিয়ে টায়রার হাত ধরে কেবিন থেকে বেরোতে বেরোতে বলল, আচ্ছা, আর হাসছি না, এখন চলো যাওয়া যাক। ঘুম ভেঙে নিজেকে উৎসবের কাঁধে মাথা রাখা দেখেই তড়িৎ গতিতে সরে যায় অর্ণি। এতে উৎসবের কোনো হেলদল নেই। ও নিজের মতোই ফোনে ব্যস্ত। অর্ণি ফোন বের করে সময় দেখে নিল। এতটা সময় এভাবেই উৎসবের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ভাবতেই অস্বস্তি হতে লাগলো। আচ্ছা, লোকটা কি এতক্ষণ যাবৎ এভাবেই বসে ফোন দেখছে? স্ট্রেঞ্জ। একটা মানুষ এত সময় কিভাবে ফোনে ডুবে থাকতে পারে ভেবেই পায় না অর্ণি। 2:30 নাগাদ সিলেট শহরে পৌঁছে গেল ওরা। হোটেলে যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অর্ণি আর নূর ইচ্ছে করে ওদের সাথে তরিকে নিল। ওরা 3 জনে এক রুমেই থাকবে। তরির মোটেও ইচ্ছে ছিল না অর্ণি আর নূরের সাথে রুম শেয়ার করার, কিন্তু সিনিয়র বলে কথা, হাসি মুখে এইটুকু সম্মান তো করতেই হবে। সকলে মিলে ফ্রেশ হয়ে নিচ তলায় চলে আসে লাঞ্চের জন্য। লাঞ্চ করে 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর বের হবে আশেপাশে ঘোরার জন্য। নূর আর তরি শাওয়ার নিয়ে বেরিয়ে গেছে রুম থেকে। অর্ণি লাস্টে শাওয়ারে যাওয়াতে ওর একটু লেট হয়ে যায়। নূর অবশ্য একসাথেই যেতে চেয়েছিল, অর্ণি পাঠিয়ে দেয় ওকে। 4 কোয়ার্টার আর টি-শার্ট পরে রেডি হয়ে নেয় অর্ণি। ভেজা এলোমেলো চুলেই নিচে নেমে আসে ও। নূরের পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল অর্ণি। তারপর দুজনে মিলে খেতে শুরু করলো। এক পর্যায়ে দেখলো উৎসব আর ওর বন্ধুরা অর্ণিদের টেবিলেই আছে। লোকটা মাঝে মাঝে কেমন অদ্ভুত চোখে তাকায় অর্ণির দিকে, ফলে অর্ণি বেশ অস্বস্তি বোধ করে। একই টেবিলে মাহিরও ছিল। অর্ণি আর উৎসবকে আলাদা আলাদা বসতে দেখে বলল, আমি না কনফিউজড। আচ্ছা অর্ণি, তুমি কি সত্যি ওনার সাথে রিলেশনশিপে আছো, নাকি আমি যাতে বিরক্ত না করি সেজন্য মিথ্যে কথা বলছো আমায়? অর্ণি বিড়বিড় করে বলল, এতই যখন বোঝেন তাহলে আবার বিরক্ত করেন কেন? কিছু বললে? মাহিরের কথায় অর্ণি চমকে বলল, কই না তো। মাহির সন্দেহের দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে তোমরা দুজনেই আমাকে মিথ্যে বলছো, তোমাদের মাঝে কোনো রিলেশন নেই। নূর ধমকের স্বরে বলল, আপনাকে কে বলেছে রিলেশন নেই? অর্ণি আমার ভাইয়ের জিএফ, আমার উডবি ভাবি। একদম অন্য নজরে তাকাবেন না ওর দিকে। আলবাত রিলেশন আছে আমার ভাইয়ের সাথে ওর। নূরের কথায় উৎসবের বন্ধুরা আরেক দফা অবাক হলো। উৎসব রিলেশনে আছে অর্ণির সাথে? কই, ওরা তো এই ব্যাপারে জানে না। ওদের থেকে কি তাহলে লুকিয়ে গেল ব্যাপারটা? উৎসবের এতে কোনো পাত্তা নেই। ও নিজের মতো ফোন দেখছে আর খাচ্ছে, আর অর্ণি খাওয়া বাদ দিয়ে টেবিলের সবার রিয়াকশন দেখছে এই মুহূর্তের। মাহির নাকচ করে বলল, আমার তবুও সন্দেহ থেকে যাচ্ছে। তোমার ভাই বা অর্ণি তো কিছুই বলছে না, তুমি আগে আগে এত কথা বলছো কেন? যত বেশগোছ তোমার মধ্যে, আই এম শিওর ওরা নিজেদের মতো আলাদা আলাদা থাকছে। এক বাসে আসলেও নিজেদের মতো এসেছে। কোনো কাপল বিহেভিয়ার তো ওদের মধ্যে দেখলাম না আমি। নূর রাগান্বিত স্বরে বলল, আপনি কি আমার ভাই আর অর্ণির উপর নজর রাখছিলেন? চোখে পড়েছে তাই বললাম।
এত কিছু বলার পরও ওরা কেউ কিছু বলছে না। আই এম ড্যাম শিওর ওরা রিলেশনশিপে নেই। মাহিরের কথায় উৎসব এবার খাওয়া বন্ধ করলো। গম্ভীর চোখে তাকালো মাহিরের দিকে। তাতে মাহিরের মনোবল কিছুটা নড়বড়ে হয়ে গেল। উৎসব মাহিরের দিকে শান্ত দৃষ্টি রেখে বলল, এত সিওরিটি কোত্থেকে আসছে? রিলেশনে থাকলেই কি সবসময় যার তার সামনে কাপলদের মতো বিহেভিয়ার করা লাগবে? সবাইকে বোঝাতে হবে আমরা রিলেশনে আছি, আমাদের দুজনের মাঝে কি সম্পর্ক আর ঠিক কতটা গভীর এসব আমরা দুজন জানলেই তো হয়। অন্য কাউকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি। প্রত্যেকেরই আলাদা লাইফ আছে। রিলেশনে থাকলে যে সারাটা সময় একে অপরকে দিতে হবে এমন না, নিজেদের পার্সোনাল লাইফও থাকে। বিএফজিএফ ছাড়াও ফ্রেন্ড ফ্যামিলি থাকে, তাদেরও সময় দেওয়া উচিত। তবে হ্যাঁ, তাই বলে এই সুযোগে অন্য কেউ এসে আমার জিএফকে নিজের করে পেতে চাইবে, এটা টলারেট করব না। কিন্তু আমরা আমাদের মতো আছি, তুমি তোমার মতো থাকো। এবার ছাড় দিলাম, নেক্সট টাইম থেকে বি কেয়ারফুল। কথাগুলো এক নাগারে বলে উৎসব টেবিল ছেড়ে উঠে গেল। নূর ওর ভাইয়ের যাওয়ার দিকে ফ্লাইস কিস দিয়ে বলল, জিও ভাই একদম যোগ্য জবাব দিছা। উৎসব নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল। এদিকে অর্ণি ভ্যাবাচাকা খেয়ে উৎসবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। লোকটা কি বলে গেল? ধুর, এই নূরের প্ল্যানে গন্ডগোল তো হবেই। অন্যভাবেও তো মাহিরকে বোঝানো যেত। এর মাঝে ওর ভাইটাকে কেন টানলো? এখন হৃদিতা আপুরা কি ভাবছে? ওনারাও তো মেবি সত্যি সত্যি ভেবে নিচ্ছে অর্ণির সাথে উৎসবের রিলেশন আছে। আর উৎসবটাও না সামান্য একটু নাটক করতে বলা হয়েছিল, আর ইনি কিনা ধ্যাত। সায়ান আর উৎসব এক রুম নিয়েছে, আর আহনাব আর হৃদিতা কাপল হওয়াতে ওরা এক রুমে। উৎসব ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিল। তখনই পিছন থেকে আহনাব উৎসবের পিঠে চাপড় মারে। উৎসব ব্রু কুচকে পিছন ফিরে ওর বন্ধুদের দেখতে পেয়ে বিরক্ত হলো বেশ। উৎসব খুব ভালো করেই জানে এই মুহূর্তে ওরা কি জানতে এসেছে এখানে। উৎসব ওদের ইগনোর করে রুমে গিয়ে শুয়ে পড়ল। হৃদিতা বিছানায় উঠে উৎসবকে টেনে তুলল। উৎসব খানিকটা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? এভাবে পিছে পড়ে আছিস কেন? আহনাবের উত্তর যেন রেডি করাই ছিল। উৎসবের প্রশ্নে চট করেই বলল, তার আগে তুই বল পালাচ্ছিলিস কেন? উৎসব এক ব্রু কুচকে বলল, কি যাতা বলছিস? পালাবো কেন? অর্ণির সাথে তুই রিলেশনে আছিস সেটা আমরা জানি না, বাইরে একটা ছেলে জানে, অথচ আমাদেরকে কখনো এই কথা বলিসনি তুই। এই আমরা তোর বেস্ট ফ্রেন্ড। সায়নের প্রশ্নে উৎসব কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, কোনো রিলেশনে নেই আমি। এই কথাটা যেন সায়ন, আহনাব বা হৃদিতা কারোরই বিশ্বাস হলো না। চোখ মুখ কুচকে তাকিয়ে আছে উৎসবের দিকে। উৎসব বলল, আচ্ছা, রিলেশনে গেলে তো মানুষের মাঝে অনেক চেঞ্জ আসে, আমার মাঝে তোরা সেরকম কোনো চেঞ্জ খেয়াল করেছিস? করিসনি তো। আর সব থেকে বড় কথা, আমি রিলেশনে জড়ালে তোরা অবশ্যই জানতে পারতি। আমি নিজে বলতাম তোদের, কিছু লুকিয়েছি এই অবধি তোদের থেকে, লুকোয়নি তো। তারপরও এসব ভাবিস কি করে? আহনাব ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তারপর বলল, তাহলে নূর যে? সবটাই একটা ড্রামা ছিল। অতঃপর উৎসব ওর বন্ধুদের সব খুলে বলল। সব শুনে হৃদিতা বলল, অর্ণির সাথে তোর সম্পর্কটা হলে ভালোই হয়, কিন্তু দুজনকে মানাবে ভালো। আর নূরেরও এইখানটায় দুর্বলতা আছে, আমি খেয়াল করেছি নূরকে। অর্ণিকে ভাবি বলার সময় ওর চোখ মুখে অন্যরকম খুশির ঝলক দেখা যায়। উৎসব ব্রু কুচকে ফেলল হৃদিতার কথায়। হৃদিতার মাথায় একটা থাপ্পড় মেরে বলল, ডিটেকটিভ হয়ে গেছিস মনে হয়, চারিদিকে শুধু চোখ বুলাস। হৃদিতা ওর মাথা ডলতে ডলতে বলল, আশেপাশে নজর রাখা ভালো। উৎসব আরো কিছু বলতে চাইলে সায়ন ওকে থামিয়ে দিল এবং বলল, হিদি তুই যত যাই বলিস না কেন, অর্ণির পাশে উৎসবের থেকে মাহিরকেই বেশ জোশ লাগে।
সায়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো উৎসব। সায়ানের কথাটা যেন উৎসবের একদমই পছন্দ হলো না। অর্নি আর মাহির এই নাম দুটো পাশাপাশি ভাবতেও অসহ্য লাগলো উৎসবের। আচমকায় উৎসব বিছানা ছেড়ে নেমে সায়ানকে ঠেলে রুম থেকে বের করে দিয়ে বলল, বের হ তুই রুম থেকে, তোরে যেন আমি আর এই রুমের আশেপাশেও না দেখি। উৎসবের এমন কথায় সায়ান পুরো তাজ্জব বনে গেল। ছেলেটা হুট করেই ওকে রুম থেকে তাড়িয়ে দিচ্ছে কেন? তাছাড়া এই রুমের বাইরে গিয়েও ও থাকবে কোথায়? রুমটা তো আর উৎসব দুজনে শেয়ার নিয়েছিল। আহনাব উৎসবের সামনে এসে ব্রুকুচকে জিজ্ঞেস করলো, ওকে শুধু শুধু রুম থেকে বের করে দিচ্ছিস কেন তুই? আহনাব এই কথাটা বলার সাথে সাথে উৎসব আহনাব আর হৃদিতাকে রুম থেকে বের করে দিয়ে বলল, তোরা সবগুলোই ডিস্টার্ব। এই বলে ধরাম করে দরজা আটকে দিল উৎসব। ওদিকে দরজার বাইরে করিডোরে দাঁড়িয়ে সায়ান, আহনাব, হৃদিতা একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। ওদের এই হাসিটাও যেন উৎসবের এই মুহূর্তে একদমই সহ্য হলো না। তাই ভেতর থেকে ওদের উদ্দেশ্যে খিটখিটে গলায় বলল, তোরা যাবি এখান থেকে নাকি আমি আসবো? উৎসবের এমন কথায় ওরা হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। ম্যানেজারের থেকে অনেক কষ্টে পারমিশন নিয়ে ছাদটা হালকা পাতলার মাঝে বেশ সুন্দর করে সাজিয়েছে অর্নি আর নূর। তরিও রাজি হয়েছে রোশনকে প্রপোজ করার জন্য। মেয়েটা প্রথম থেকেই কিছুতেই রাজি হচ্ছিল না। পরে যখন অর্নি বলল, সেদিন ওরা দুজনেই ইচ্ছে করে রোশনের নামে মিথ্যে বলেছিল, রোশন ওদের ইগনোর করেছে বলে। রোশনের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তরিও রোশনের লাইফে ফার্স্ট গার্ল। তখন তরি মেনে নিয়েছে সবটা। তবুও কিছুটা সংকোচ ছিল মনে। কিন্তু রোশন তরিকে ভালোবাসে এটা জানার পর আর কোনো দ্বিধা নেই রোশনকে প্রপোজ করার। তরি নিজেও মনে মনে পছন্দ করতে শুরু করছিল রোশনকে। তখনই অর্নি আর নূর উল্টাপাল্টা বলে, যার ফলে তরি সরে আসে। কিন্তু ওর অজান্তেই রোশনকে মন দিয়ে ফেলেছিল ও। তাই আজ যখন অর্নি আর নূর সবটা এক্সপ্লেন করলো, ওকে ও আর না করেনি। তরি আগে থেকে সেজেগুজে রেডি হয়ে ছাদে অপেক্ষা করছিল রোশনের জন্য। অর্নি আর নূর রোশনকে নিয়ে আসতে গেছে। মিনিট পাঁচেক বাদেই দেখা গেল অর্নি দু হাতে রোশনের চোখ ধরে ছাদে নিয়ে আসছে। পাশে নূরও আছে। রোশন অর্নির থেকে বেশ কিছুটা লম্বা হওয়াতে অর্নির এভাবে ধরে আনতে কষ্ট হচ্ছে, তবুও ম্যানেজ করে নিচ্ছে। তরির সামনে এসে মুখোমুখি দাঁড় করালো রোশনকে। রোশন হাত ছাড়ানোর চেষ্টা করে বলছে, এই তোরা দুজন কি শুরু করলি রে? সিঁড়ি বেয়ে কোথায় নিয়ে এলি আমাকে? ছাদে? আবার ধাক্কা দিয়ে ফেলে ঠেলে দিবি নাকি? দেখ দোস্ত, এই কাম ভুললেও করিস না। আমি সিঙ্গেল মানুষ, এখন বিয়ে শাদী কিছু করি নাই। কমপক্ষে 3-4টা বাচ্চা কাচ্চার মুখ দেখতে দে আগে। তরি মুখ টিপে হাসছে রোশনের কথায়। আর ওদিকে অর্নি আর নূর দুজনেই বেশ বিরক্ত হলো। নূর খানিকটা সাজালো কঞ্চে বলল, এই তোর আজারা প্যানপ্যানানি বন্ধ কর তো। বিয়ে আর বাচ্চা ছাড়া মনে হয় বালটার মুখে আর কোনো কথাই নাই। অর্নি বলল, আচ্ছা হইছে, তোরা দুজনে আবার ঝগড়া শুরু কইরা দিস না। এখন আমরা যে কাজে আসছি সেটা করে ফুলফিল করি। অর্নির কথায় নূর সহমত জানালো, কিন্তু বাদ সাধলো রুশান। অসহায় কণ্ঠে বলল, দেখ আর যাই কস, আমারে ধাক্কা দিয়ে নিচে ফেলাইস না দোস্ত। অর্নি আর নূর এবার উচ্চস্বরে হেসে উঠল। দুজনেই একসাথেই বলল। এই বলে রুশানের চোখ ছেড়ে দিল অর্নি। রুশান চোখ ডলে সামনে তাকাতে দেখল তরি একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। ফুলগুলো রুশানের দিকে এগিয়ে দিয়ে তরি হাসি মুখে বলল, আই লাভ ইউ রুশান। রুশানের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে, তাই আবারও ভালো করে দু চোখ ডলে সামনে তাকালো। কিন্তু না, ও তো স্বপ্ন দেখছে না। তরি তো সত্যি সত্যি ওর সামনে ফুল হাতে দাঁড়িয়ে আছে। তবে কি তরি সত্যি প্রপোজ করলো ওকে? এসব ভাবনার মাঝে রুশান আচমকা জোরে চিৎকার করে উঠল। ডান হাতে অর্নি আর নূর বেশ জোরে চিমটি কেটেছে। রুশান বা হাত দিয়ে ডান হাতের বাহু ডলতে ডলতে বলল, আগে প্রপোজটা অ্যাকসেপ্ট করে নে, তারপর তোদের দুজনকে দেখছি আমি। এই বলে রুশান তরির হাত থেকে ফুলগুলো নিয়ে নিল। তারপর অর্নির কাছে গিয়ে দাঁড়ালো। অর্নিকে বলল, তোর বাঁ হাতটা দেখি। অর্নিও কিছু না বুঝেই বা হাতটা তুলে ধরল রুশানের সামনে।
অমনি রুশান এক টানে অর্ণির হাত থেকে রিং খুলে নিয়ে তরির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আই লাভ ইউ তরি, উইল ইউ বি ম্যারি মি? তরি একগাল হেসে ইয়েস বলতেই রুশান উঠে তরির অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। পুরো ঘটনা বুঝতে অনেক কিছুক্ষণ সময় লাগলো। বিষয়টা বুঝতে অর্ণি ওর আঙ্গুলের দিকে তাকালো। কিছুদিন আগেই অর্ণবের সাথে গিয়ে মার্কেট থেকে এই রিংটা কিনেছিল অর্ণি। অর্ণি বেশ পছন্দের রিংগুলোর মধ্যে একটা রিং এইটা। অর্ণি কাঁদো কাঁদো ফেসের রুশনের দিকে এগিয়ে গিয়ে বলল। রুশন সরে গিয়ে বলল, জানি তো, আর সেজন্যই তো তোর এই পছন্দের রিংটা নিয়ে আমি আমার অনেক পছন্দের একজন মানুষকে পরিয়ে দিলাম। নূর কিছু বলার জন্য এগিয়ে আসতেই রুশন নূরকে উদ্দেশ্য করে বলল, তোর পায়েলটা কিন্তু অনেক জোস নূর। রুশনের কথায় নূর সেখানেই দাঁড়িয়ে যায়। একবার পায়ের থেকে তাকিয়ে পায়েলটা দেখে নিয়ে বলল, ও থাক বাবা, আমি কিচ্ছু বলে আমার এই পায়েলটা আবার হারাতে চাই না। ওদের তিন বন্ধুর এরকম খুনসুটি দেখে তরি মুচকে হাসলো। সত্যি আজকালকার যুগে এরকম বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। অনি রুশানকে তাড়া করলেও ও দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। অনিও ছুটে রুশানের পেছনে। কয়েক সিঁড়ি নেমেই অনি পায়ের সাথে বেজে পড়ে যেতে নিলেই একজোড়া হাত অর্ণিকে আগলে নেয়। একটানে অর্ণিকে নিজের কাছাকাছি নিয়ে আসে। অর্ণি দ্রুত চোখ খুলে দেখতে পায় মাহির ওকে ধরে রেখেছে। মাহিরের চোখ জোড়া অর্ণিকে দেখেই পলকহীন ভাবে। ছাদের এক সাইডে উৎসব এবং সায়ন ছিল, যা হয়তো অর্ণি ওরা কেউ তেমনভাবে লক্ষ্য করেনি। ছাদের দরজার সামনে এগিয়ে আসতে উৎসবের দৃষ্টি থেমে গেল। হাত মুষ্টিবদ্ধ করে নিল। রাগে যেন পুরো শরীর জ্বলে যাচ্ছে ওর। চোয়াল শক্ত করে আসছে। নিজের রাগ সংযত করতে পারছে না। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে মাহিরের হাতের দিকে, যে হাত দিয়ে মাহির অর্ণির কোমর স্পর্শ করে রেখেছে। মাহির ছেলেটাকে যেন অর্ণির আশেপাশে একদমই সহ্য হয় না উৎসবের। মাহিরের দিকে তেড়ে গেলেই সায়ন আটকে দেয় ওকে, বলে, অযথাই ঝামেলা জড়ায় না। অর্ণ থেকে তোর কোনো সম্পর্ক নেই, তাহলে এসব করছিস কেন? সায়নের কথা সেখানেই থেমে যায় উৎসব। সামলে নেয় নিজেকে। মাহিরের থেকে দূরে সরে দাঁড়ালো অর্ণি। মাহির একবার এদিক সেদিক তাকিয়ে আবার অর্ণির দিকে তাকালো। অর্ণি কিছু না বলে নিচে নেমে গেল। ওর পেছনে নূর আর তরিও নেমে যায়। মাহির সেখানেই দাঁড়িয়ে থেকে অর্ণিকে দেখলো যতটা সময় দেখা যায়। মেয়েটাকে প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায়, তাই তো পেছনে পড়ে আছে। ওরা যদিও বা বলছে উৎসব অর্ণির বয়ফ্রেন্ড, সেটা মাহিরের একদমই বিশ্বাস হচ্ছে না। মেয়েটা কি ওর থেকে দূরে থাকার জন্য এমন নাটক করছে? হয়তোবা। এসব ভেবে একটা তপ্ত শ্বাস ফেলে ছাদে উঠতেই দেখা হলো উৎসবের সাথে। উৎসবের চাহনি দেখে খানিকটা ভড়কে গেল মাহির। কি ভয়ানকভাবে তাকিয়েছে মাহিরের দিকে, যেন চোখ দিয়ে একদম শেষ করে দিবে। মাহির দ্রুত কদমে প্রস্থান করলো সেখান থেকে। খানিক বাদে সন্ধ্যা নামবে, তাই এখন রিসোর্টের আশেপাশে ঘুরে ফিরে দেখছে সকলে। কাল নাস্তা সেরে বিছানা কান্দির উদ্দেশ্য বের হবে। সকলে হাঁটতে বের হয়েছে। সবাই আগে আগে যাচ্ছে। নূর আর অর্ণি দুজনে একসাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। ওদের পেছনে রুশান তরি নিজেদের মতো করে কথা বলতে বলতে এগোচ্ছে। ওরা দুজনেই সবার পেছনে। মাহির অর্ণির পাশে পাশে হাঁটতে লাগলো। ওকে দেখে নূর আর অর্ণি দুজনেরই মেজাজ বিগড়ে গেল। লোকটা পেয়েছে কি? এভাবে কেউ সব সময় পেছনে লেগে থাকে নাকি? মাহির একগাল হেসে বলল, চলে এলাম তোমাকে বিরক্ত করতে। অর্ণি চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে বিরক্ত করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? ওহ সরি, এটা ছাড়া আর কাজ নেই আমার। নূর রাগ সামলে নিয়ে বলল, মিসযোগ রুটে তোমার সাথে কথা বলতে আসিনি আমি। মাহিরের কথায় নূর আরো রেগে গেল। থেমে গিয়ে বলল, মাহির নূরের দিকে ভ্রু কুঁচকে খানিকটা সময় তাকিয়ে থাকলো। অতঃপর অর্ণিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা অর্ণি, এমন ঝগড়াটে মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হলো কি করে তোমার? অর্ণি চোখ রাঙিয়ে তাকালো, আঙুল তাক করে বলল, হারদার আমার বয়ফ্রেন্ডের দিকে কিছু বলবেন না আপনি, নয়তো কি?
জাস্ট খুন করে ফেলবো। কথাটা বলেই জোরে হাঁটা লাগলো অর্নি। ওর পেছনে নুরু গেল। মাহির আবারও এসে এই কথা সেই কথা শুরু করেছে। অর্নি পারে না তো কাঁচা চিবিয়ে খায় মাহিরকে। নূরেরও সেম অবস্থা। পেছন থেকে কেউ নূরের নাম ধরে ডাকলে ও দাঁড়িয়ে যায়। দেখলো শান্তর দিকে এগিয়ে আসছে। নূরের খানিকটা লজ্জা লজ্জা লাগছে। অর্নি নূরের কানে কাছে গিয়ে বলল, লজ্জা রাঙা মুখে তোকে দেখে আমরা অভ্যস্ত না। প্লিজ এরকম লুক দিবি না একদম। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।